সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আজকে আমাদের বিষয়ের শিরোনাম রিজার্ভের চোর কে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল, এবং রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। আপনি একই সাথে একটি বেসরকারি ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক, সেই হিসাবে একজন ব্যাংকার বলতে পারি আমরা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা আমাদের সঙ্গে টেলিফোনে অংশ নিতে পারেন। এজন্য আপনাদেরকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পাবেন সেই নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। খুলনার সাংবাদিক মানিক শাহ হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন কারাদণ্ডে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ, ক্ষুব্ধ সাংবাদিক ও স্বজনরা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় স্থান পেল ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়, বাঙালির শক্তি ও সাহসের প্রতীক হিসেবে স্বীকৃতি। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধসহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী কলাকুশলীদের সমাবেশ, শিল্প রক্ষার দাবি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই, হাঙ্গেরির বুদাপেস্টে বাংলাদেশিদের দেয়া সম্বর্ধনায় প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 5 জনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত, প্রমাণ মিললে সর্বোচ্চ শাস্তি। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের বিষয়টি নিয়ে যেটা আমরা সাব্যস্ত করেছি, এটি অনেকদিন পর আমরা আবার আলোচনা করছি। যে গত আমরা এপ্রিল মে মাসে আমরা আলোচনা করেছিলাম ব্যাপকভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যে অর্থ চুরি হয়েছিল সেটা নিয়ে। সেই বিষয়টি আজকে আবার নতুন করে এসছে, গতকাল এসছে প্রথমে, যে যাদের মাধ্যমে টাকাটা, আমরা জানি যে ফিলিপাইনের একটি ব্যাংক এবং শ্রীলঙ্কার একটি ব্যাংক, শ্রীলঙ্কার ব্যাংকের টাকাটা ফেরত পেয়েছি আমরা, কিন্তু ফিলিপাইনের ব্যাংকের টাকাটার কিছু অংশ, যেটা বলা যায় 20 ভাগও না, শতকরা 20 ভাগও না, তারও কম, 18.5% বা 5.2% আমরা হয়তো পেয়েছি। বাদ বাকি প্রায় 5 ভাগের 4 ভাগ এখনো ফেরত পাওয়ার আশা করছিলাম আমরা জানি আমাদের মাননীয় আইনমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং সেটার ফিরিয়ে আনার কথাবার্তা হবে, এটা আমরা আশা করেছিলাম। একটা চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা বলার জন্যই একজন মন্ত্রীর নেতৃত্বে এই টিমটি গিয়েছিল, কিন্তু কিছু এইখানের মধ্যেই ওনারা যাওয়ার পরপরই যে ব্যাংকটিকে এই টাকা পাচারের জন্য চিহ্নিত করা হয়েছে, যাদের মাধ্যমে টাকাটি গিয়েছে, সেই ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC, তারা গতকাল একটি বিবৃতি দিয়েছে। জনাব ইব্রাহিম খালেদ, আমি আপনার কাছ থেকে এই আজকের আলোচনাটা শুরু করতে চাই যে তারা যে বিবৃতিটা দিয়েছে, তারা, আমরা জানি যে তাদের মাধ্যমে আমরা কিছু অংশ পেয়েছি, টাকা পেয়েছি। এখন তারা বলছে যে আমাদের কোনো দায় নেই। তারা বলছে যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কিছু কর্মকর্তার যোগ সাজসে এ ধরনের পাচার হয়েছে, এটা বাংলাদেশের পত্র পত্রিকাতেই, মিডিয়াতেই ছাপা হয়েছে। অতএব এই বিষয়টি আগে তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত হয়েছে সে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হোক, নানা ধরনের কথা বলা হচ্ছে। আপনি সবকিছুকে কিভাবে দেখছেন? RCBC বা রিজার্ভ ব্যাংক, তারা আমাদের বিবেচনায় দোষী, এবং তাদেরও সিনেটের যে বৈঠক হলো এর আগে, সেখানে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং একটি মামলাও হয়েছিল। সেই মামলায় এই টাকাগুলো RCBC-কে ফেরত দিতে বলা হয়েছে বাংলাদেশ থ্রু দেয়ার সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ, সেটাও চলে আসছে। এখন সাধারণত যে দোষী থাকে তাকে যদি কাঠগড়ায় জিজ্ঞেস করা হয় আপনি কি দোষী, সে সবসময় বলে আমি নির্দোষ, তারপরে প্রমাণ হলে দোষী হয়। তো এই ব্যাপারটা আমি তাই দেখবো যে তাকে আমরা দোষী বলছি, সে নিজেকে নির্দোষ বলে দাবি করলো। আর আরেকটি ব্যাপার যে এটা এমনটা হলো কেন,
কিছু টাকা পাওয়ার পরে ভেতরে কি হয়েছে তো আমি জানি না, তবে বোধহয় একটা নেগোসিয়েশন হয়েছিল যে ওখানে গিয়ে কোর্ট প্রেসিডেন্টের সঙ্গে দেখা টাকা করে একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই টাকাটা রিজার্ভ ব্যাংক দিয়ে দেবে। কিন্তু সেইটি আমার মনে হয় বোধহয় একটু কাঁচা কাজ করা হয়েছিল, কারণ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা মানে তো অনেক বড় ব্যাপার। সেটি যখন ফেল করেছে তাতে আমার ধারণা যে নেগোসিয়েশনটি হয়েছিল সেটা খুব পাকাপাকি হয়নি, সেটা ফেল করে গেল। কিন্তু মানে প্রেসিডেন্টের অফিসের তরফ থেকে সেই বৈঠকটি বাতিল করা হয়েছে, বৈঠকটি নির্ধারিত ছিল। জি, তাতে করে আমার মনে হয়, কিন্তু আমাদের টাকা পাওয়ার সম্ভাবনা নাই এমনটা আমি ভাবছি না। টাকা পাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়ে গেছে। এখন মামলা না করে পেতে চেয়েছিলাম, এখন মামলা করতে হবে। আরেকটি ব্যাপার যেটা তারা যে দাবিটা এখন করছে যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে দায়ী, এইটার জন্য তো আমরাই দায়ী। এটা খামাখা তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ মানে তারা যে কথাটা বলছে সেটা এই কথাটা বলার সুযোগ পাচ্ছে আমাদের জন্য। ফরহাদুদ্দিন সাহেবকে তদন্ত করতে দেওয়া হলো। উনি প্রাথমিকভাবে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করলেন, যার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছিলেন। তারপরে তিনি যখন পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে বললেন যে 90% পাল্টে ফেলছি। না, উনি কিন্তু তদন্তর যখন দায়িত্ব পেলেন আমরা দেখি যে তখন এটা রিপোর্ট হয়েছিল, উনি 3বার 3 ধরনের কথা বলেছিলেন, যে ভেতরের লোকের ইন্ধন ছাড়া হ্যাকিং সম্ভব নয়। 30 দিন পর অন্তর্বর্তী রিপোর্ট যেটা 20 পৃষ্ঠা সেটা দিয়েছে, সেটা তখন আবার বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত নয়। এবং তৃতীয় দফায় 75 দিন পর যেটা বললেন, কোন কোন ক্ষেত্রে অন্তর্বর্তী প্রতিবেদন এবং চূড়ান্ত প্রতিবেদনের মধ্যে পার্থক্য শতকরা 90। এটাই বলছি। আমি এখানে একটা মূল জিনিসে আসছি। রিপোর্ট তো আমরাও করি অনেক সময়। রিপোর্ট, প্রাথমিক রিপোর্টের সঙ্গে তদন্ত ফাইনাল রিপোর্টের পার্থক্য মানে এটুকু নয় যে সম্প্রসারণ হয়, বিস্তৃত হয়, কিন্তু কিন্তু কন্ট্রাডিকশন হয় না। তাহলে তো প্রথম রিপোর্টটা ভুল। যদি আপনি বলেন যে আমি 90 ভাগ পাল্টে ফেলেছি, তার মানে হলো আপনার প্রাথমিক রিপোর্ট ভুল ছিল। আপনি কি বলতে চাচ্ছেন রিজার্ভ ব্যাংক সেটারই সুবিধা নিচ্ছে? এটা একটা সুবিধা নিচ্ছে তারা। দ্বিতীয়ত অর্থমন্ত্রী নিজেও তো তাই, কারণ অর্থমন্ত্রী বারবার বলেছেন যে আমি রিপোর্টটি প্রকাশ করব এবং ওই দিনে গিয়ে বলেন আমি করব না। ওনার এই অভিনয়টার দরকারটা কি ছিল? উনি রিপোর্ট পেয়েছেন, বসে থাকেন, করলে করবেন, না হলে করবেন না। তো বারে বারে সময় দিয়ে রিপোর্ট প্রকাশ না করার যেটা, এটাতে সন্দেহ বেড়ে গেছে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি মাননীয় অর্থমন্ত্রী একটি কথা নিয়ে আমি তানজিব আপনার কাছে আসতে চাই। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু আজকে বলেছেন মামলা আমরা করতে পারি, একটু কার বিরুদ্ধে করবেন সেটা উনি বলেছেন যার কাছে টাকা রাখা ছিল, এরকমই একটা সাংবাদিকদের কাছে বলেছেন। ফেডারেল ব্যাংকের বিরুদ্ধে করবেন, হয়তো করতে পারি, স্পষ্ট করে বলেননি। আর এখন রিজার্ভ ব্যাংক যেটা বলছে যে তারা দায়ী না, মামলা করে এখানে উনি বললেন যে হ্যাঁ মামলা করে যাকে আমরা সন্দেহ করছি বা যাকে চোর সাব্যস্ত করছি, যাদের মাধ্যমে টাকা বেরিয়ে গেছে, তারা বলছে যে আমরা দায়ী না, আমরা দায় নেব না। উনি বলছেন যে প্রমাণ হলে তখন দায় নিতে হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি বা প্রক্রিয়া কি, আইনগত প্রক্রিয়াগুলি কি কি হতে পারে? ধন্যবাদ। আপনার টাকা দিয়ে খোয়া গেছে এটা তো প্রতিষ্ঠিত, এটার সন্দেহ নাই। এখন এই যে টাকা খোয়া যাওয়াটা, এটা আমরা উৎসগুলা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। মূল যে মানে আমরা যদি দেখি যে টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন, তাহলে ফেক যে রিকোয়েস্টটা সেটা বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে গেছে, কারণ এখানে যে সিস্টেমটা আছে সেটা অনুযায়ী বাইরের থেকে ইন্টারভেনশনের কোনো সুযোগ নাই। তো সেই পার্সপেক্টিভ থেকে এখন আরসিবিসি বলছে যে আপনারা আপনাদের রিপোর্টটা প্রকাশ করেন, ওখানে দেখি কার ইনভলভমেন্ট আছে। তারপরে জিনিসটা এখান থেকে যদি একটা রিকোয়েস্ট যায়ও, সেই রিকোয়েস্টটা তো স্টার্টিং পয়েন্ট, বাট ওইটা দিয়ে তো আপনার আসলে কাজটা পুরোপুরি সম্পাদিত হয় নাই। সেই রিপোর্টটা আপনার রিজার্ভ ব্যাংকে গেছে। তো নিউ ইয়র্ক থেকে সেই রিপোর্টের উপর ভিত্তি করে ওই যে রিকোয়েস্টটা গেছে সেখানে একটা ডেজিগনেটেড অ্যাকাউন্ট ছিল। তো সেই ডেজিগনেটেড অ্যাকাউন্টের লোকেশনটা হচ্ছে রিজার্ভ ব্যাংক। তার মানে হচ্ছে যে আপনার এটা চেইনের দুটো রিং। তো এখন একটা রিং যদি আপনার দোষী সাব্যস্ত হয়, ওরা যে কথাটা বলতেছে আরসিবিসি, যে যেহেতু এখানে বাংলাদেশ ব্যাংকের ইনভলভমেন্ট ছিল, বাংলাদেশ ব্যাংকের লোকজনের ইনভলভমেন্ট ছিল, সেই জন্য আমরা দায়ী না। এটা আসলে আইনগতভাবে কোনোভাবেই ওদের এই যুক্তি আপনার ধোপে টিকবে না। কারণ হচ্ছে যে আমি যদি করেও থাকি, তো গেল কোথায় টাকাটা? তা আপনি তো স্বীকার করছেন টাকাটা আপনার এখানে আসছিল,
আপনার এখানে কিভাবে আসছিল? ওই ব্রাঞ্চে যিনি দায়িত্বে ছিলেন তিনি এই ফেক অ্যাকাউন্টটা করেছেন ফেক লোকের নাম দিয়ে। তার মানে তার যে এমপ্লয়ির সম্পৃক্ততা সেটা তো একদম স্বীকার্য। সিনেটের শুনানির সময় যখনই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বলেন এই অ্যাকাউন্ট হোল্ডার কারা, তখন সে আপনার যে আইনের ভাষায় যেটা বলে সেলফ ইনক্রিমিনেশনের যে ডিফেন্সটা, যে আপনি আমাকে আমার নিজের বিরুদ্ধে কোনো কিছু বলতে বাধ্য করতে পারেন না, উনি তখন সেলফ ইনক্রিমিনেশনের ডিফেন্সটা নিয়েছিলেন। তার মানেটা হচ্ছে সে নিজেই ইনভলভ এখানে। তো সে নিজেই যদি ইনভলভ হয়ে থাকে, সে যদি ওই আরসিবিসির এমপ্লয়ি হয়ে থাকে, আরসিবিসির এমপ্লয়ি মানে হচ্ছে যে সে ব্যাংকের একজন এজেন্ট। তা আপনাদের সারা পৃথিবীব্যাপী একটা প্রিন্সিপাল কাজ করে, সেটা হচ্ছে যে কোনো প্রতিনিধি কারো কোনো প্রতিনিধি যদি কোনো কর্ম করে থাকে, তাহলে তিনি যাকে প্রতিনিধিত্ব করছেন তিনি ওই প্রতিনিধির কর্মের জন্য দায়ী থাকবেন। তো এখন একটা কোম্পানির একটা কর্মচারী যদি আপনার একটা চেক ইস্যু করে, হ্যাঁ, এবং সেই চেকটা অবৈধভাবে যদি করে থাকে, তাহলে কোম্পানি তাকে যে চেক ইস্যুর দায়িত্ব দিয়েছিল সেই কারণে কোম্পানি দায়ী থাকবে। হ্যাঁ, তো আমরা এটাকে বলি আসলে আইনের ভাষায় মানে এজেন্ট এবং প্রিন্সিপাল রিলেশনশিপ। তো ওই কর্মচারী যেহেতু এই কর্মকাণ্ডটা করেছে এবং সে ওই ব্যাংকে থেকেই করেছে, এবং সে আরো একটা কথা বলেছে যে এখানে আমার উপরে অনেক উপরের অনেক চাপ ছিল। তো এখন একজন ব্যাংকের ম্যানেজার যখন এই কথাটা বলে, তাহলে এমন কর্তৃত্বপরায়ণ কেউ ছিল যে কিনা ওই চাপটা সৃষ্টি করেছে। তাই ওই রকম কর্তৃত্বের অধিকারী আমরা পরবর্তীতে দেখেছি, সেটা হচ্ছে যে ওই ব্যাংকের যিনি চেয়ারম্যান তার বন্ধু বান্ধবরাই আসলে এখানে পিছনের সাথে জড়িত। তার মানে হচ্ছে ব্যাংকের একদম সর্বোচ্চ প্রশাসন থেকে শুরু করে যিনি ব্যাংকের ম্যানেজার আছেন তিনি পর্যন্ত স্বীকার করছেন যে আমরা এই অ্যাকাউন্টটা এমন ভাবে করেছি যাতে করে এই ট্রানজ্যাকশনটা এইভাবে করা যায়। তো রিজার্ভ ব্যাংক কোনোভাবেই পৃথিবীর যে কোনো আইনের কথা আপনি রেফারেন্স দেন না কেন, কোনোভাবেই এটার দায় অস্বীকার করতে পারেন না, কারণ তার কর্মচারী এই অপকর্মে জড়িত ছিল। তাহলে আসার সাথে সাথে আপনি কিভাবে টাকাটা ফেসিলিটেট করেন? একই ধরনের সিচুয়েশনে আপনার শ্রীলঙ্কাতেও ঘটেছে। শ্রীলঙ্কার ব্যাংক তো এই কাজটা করে নাই, প্রশ্ন হয়েছে এক্স্যাক্টলি। তো এটা প্রমাণ করে, এই দুটো কম্পারিজন পাশাপাশি কম্পারিজন প্রমাণ করে রিজার্ভ ব্যাংকের দায়টা এখানে কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। এখন তাদেরকে লয়ার একটা বুদ্ধি দিচ্ছে, আপনি একটা বিবৃতি দেন এবং সবকিছু অস্বীকার করেন। কারণটা হচ্ছে যে তারা এখন জিনিসটাকে ঘোলাটে করার চেষ্টা করতেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে তাদের দায় এখানে কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। কিন্তু যদি বাংলাদেশ থেকে এখন কিছু লোক গেছে, ওখানে হাই অফিসিয়াল গেছে, তাদেরকে যদি এভাবে কনফিউজ করে আপনার কিছুটা নিরাশ করা যায়, তাহলে ওরা মনে করতেছে বাংলাদেশ হয়তো জিনিসটাকে পার্সু করবে না। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে টাকাটা চুরি গেছে সেটা বাংলাদেশের জনগণের টাকা। এখানে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো অবস্থাতেই এটা পার্সু করাটা মানে না করাটা মানে কোনো উপায় নেই, বা অবশ্যই পার্সু করতে হবে, বা এটাতে থমকে যাওয়ার কিছু নেই। অ্যাবসলিউটলি। এখন আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন যে আসলে তাহলে তাদের পরবর্তী পদক্ষেপটা কি হচ্ছে, পরবর্তী পদক্ষেপ বলতে যেহেতু আমরা একটা আপনার এই যে অপরাধটা ঘটলো সেটা আসলে তিনটা জুরিসডিকশন ইনভলভ, বাংলাদেশ, নিউ ইয়র্ক এবং ফিলিপাইন। তো এই ধরনের যখন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ সংগঠিত হয় তখন যিনি অপরাধের ভিকটিম তার বিভিন্ন আপনার অপশন থাকে, চয়েস থাকে, যে যেহেতু এই ঘটনাটা তিনটা দেশের সম্মিলিতভাবে হয়েছে, তাহলে ভিকটিম তিনটা দেশের যে কোনো একটা দেশে পার্সু করতে পারে। তিনটা দেশের আপনার তিন জায়গায় পার্সু করতে পারবে না। ক্রিমিনাল মামলা শুধু একবারই হয়, মানে ডাবল জিবার্ডির একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কাকে যদি একই লোককে বারবার আপনি ট্রায়ালে নিতে পারেন না। তাহলে এখন বাংলাদেশ ব্যাংকের জন্য যেটা দায়িত্ব হবে সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি এই টাকাটা উদ্ধার করতে চান, তাহলে যেই জুরিসডিকশনে মামলাটা করলে আপনার টাকাটা উদ্ধার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই জুরিসডিকশন ক্যালকুলেটিভ হতে হবে। অ্যাবসলিউটলি, যে সেই জুরিসডিকশনে আপনাকে মামলাটা করতে হবে। এটা একটা বিষয়। ফিলিপাইনে যাব না, আমি নিউ ইয়র্কে যাব না, আমি ঢাকায় থাকব, ঢাকা দেব। এখন আমরা যেটা বুঝতেছি, ঢাকায় যদি আপনি ক্রিমিনাল মামলা করেন এ টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের কোনো অ্যাসেট এখানে নাই, তাদের কোনো ইনভলভমেন্ট বাংলাদেশের কোনো জুরিসডিকশনের সাথে নাই। সুতরাং বাংলাদেশ থেকে যদি বাংলাদেশের কোনো কোর্ট যদি তার বিরুদ্ধে কোনো ডিক্রি আপনার দেয়, সেটা সে মানতে বাধ্য না, কারণ তাকে তাহলে ওই ডিক্রি নিয়ে আপনাকে আবার ফিলিপাইনে যেতে হবে। তো তার চেয়ে বরং যেটা মোর মানে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে আইদার ফিলিপিনে মামলাটা করা অথবা নিউ ইয়র্কে মামলাটা করা। যদি রিজার্ভ ব্যাংকের কিছু নিউ ইয়র্কে থেকে থাকে, না এটা ছাড়া এটা আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তখন আমাকে নিউ ইয়র্ক এবং আপনার ফিলিপাইনের দুটো
জুরিসডিকশনের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমাকে অ্যানালিসিস করতে হবে। আচ্ছা। যে এই দুটো জুরিসডিকশনে মামলা করতে গিয়ে যেখানে গেলে আমার পাওয়ার সম্ভাবনা বেশি আছে সেইখানে নিতে হবে, এবং যেখানে আমার ওই মানে কোর্ট সিস্টেমের উপর আমার কনফিডেন্স আছে সেখানে যাওয়া উচিত। এখন ধরেন আপনি মনে করেন যে ফিলিপাইনে গেলে যেহেতু তার ওখানে অ্যাসেটস আছে আমার ওখানে গেলে ভালো হবে, কিন্তু নট নেসেসারিলি, কারণ ফিলিপাইনের জুডিশিয়াল সিস্টেমের উপর আমার কতটুকু কনফিডেন্স আছে সেটা আমাকে বুঝতে হবে। আমি লেটেস্ট যে কর্মকাণ্ড যেটা দেখতে পাচ্ছি, এই যে প্রেসিডেন্ট দুটার্তে যে ধরনের আচরণটা করলো, সে কেন আপনার খবরের কাগজে যেটা আসছে সে কেন এই অ্যাপয়েন্টমেন্টটা অ্যাভয়েড করতেছে, খবরের কাগজে যেটা আমার উপরে প্রচন্ড চাপ হবে, জি। হ্যাঁ আমাকে তখন কিছু একটা করতে হবে। মানে রাষ্ট্রীয়ভাবে উনি এখন আরসিবিসি কে প্রোটেক্ট করার চেষ্টা করতেছেন, মানে হি বিকামস এ পার্টি টু দিস এন্টায়ার ক্রিমিনাল অ্যাক্টিভিটি। আমি এটা ছাড়া আসলে এর কমে কিছু বলার আর স্কোপ আমি দেখতে পাচ্ছি না। না হলে উনি কিভাবে জিনিসটাকে আপনার অস্বীকার করতে পারেন এই মুহূর্তে? জি, আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল, আপনি গোটা বিষয়টিকে এই যে আমরা মানে গতকালকের যে রিজার্ভ ব্যাংকের এই বিবৃতি তো আমাদেরকে কিছুটা হতাশ করেছে। আমরা এখন এই যে আলোচনা করছি হয়তো ব্যারিস্টার তানজিবের কথায় কিছুটা উজ্জীবিত হতে পারি যে হ্যাঁ আশা এখনো শেষ হয়ে যায়নি। মানে আজকে বাংলাদেশের পত্রপত্রিকাগুলি পড়লে কিন্তু সেটাই যে একটা হতাশা কিন্তু এসছে। উনি বললেন যে এখনো আশা ছেড়ে দেওয়ার মতো অবস্থায় হয়নি। তো আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? না, একটা তো আপনার ধরেন একটা ড্যামেজ যেটা আমাদের হয়েছে পারসেপশনের দিক থেকে, অন্যদিকে আইনি দিকটা তানজিব ভালো বলেছেন, ভালো বুঝেন, কিন্তু এই যে $15 মিলিয়ন আমরা পেলাম রাষ্ট্রীয়ভাবে এসছে না সেটা? হ্যাঁ অবশ্যই, মানে তো এটা 15 মিলিয়ন এটা স্বীকার করে নিল সে। পাওয়া মানে কি? পাওয়া মানে হলো তারা যেটা করেছে, টাকা দিয়ে সেখানে গিয়েছে, দিস ইজ এস্টাবলিশড ফ্যাক্ট, এবং তার অংশই তারা আমাদের দিয়েছে। এখন তারা অস্বীকার করতে চাইলে আমি জানি না আইনিভাবে ভালো বলতে পারবো, মানে ওটাই বলছিলাম, অলরেডি অ্যাকসেপ্টেড, অলরেডি এটা আপনার প্রুভড, অ্যাডমিশন অফ লায়াবিলিটি হয়েছে। এটা এখন যেটা হবে যে যখন আপনি একটা নেগোশিয়েটেড ডিলে যেতে চান, তখন আপার হ্যান্ডে থাকার জন্য নেগোসিয়েশনের আগে আপনি সার্টেন আপনার কি বলে আপনার পরিস্থিতি তৈরি করেন, সিচুয়েশন তৈরি করেন, যেখানে আপনি হয়তো একটুখানি আপনার এখান থেকে আপনি পড়া না দিয়ে যদি আপনি আরেকটু কম দিয়ে বা ইয়ে করে আপনি পারেন। তো সেই জায়গাটা যেটা হচ্ছে যে এতদিন যে ট্রায়ালগুলো হয়েছে, আমরা মানে আইনের লোক না হয়ে যেটা আমরা পত্রপত্রিকা যা পড়েছি তাতে মনে হয়েছে যে ফিলিপাইনে আপনার যে প্রসেসটা, সেই প্রসেসটা একটা ফেয়ার ট্রায়ালে গিয়েছে, মানে দুতার্তে আসার আগ পর্যন্ত গিয়েছে বলেই আপনার সে ফোর্সড হয়ে আপনার $50 মিলিয়ন আমরা পেয়েছি। এবং এখন যে মুভটা দেখছি তাতে করে আমার মনে হচ্ছে যে যদি সেটা ওই প্রসেসটা একটু দেরি হতো, অথবা দুতার্তে যদি একটু আগে আসতেন, তাহলে এই $50 মিলিয়ন হয়তো অ্যাট স্টেক থাকতো। তো যেহেতু পার্শিয়ালি চলে এসছে, সেখানে আমার কাছে মনে হয় যে এইটা অস্বীকার করার, আমরা যে প্রেশার ধরে রাখতে পারি, অস্বীকার করার কোনো উপায় নাই। আরেকটা বিষয় যে কথাটা তানজিবের ইয়ে থেকে আসলো, যে ফেক রিকোয়েস্ট বাংলাদেশ ব্যাংক থেকে ক্রিয়েট হইতে হবে, বাইরে থেকে এক্সটার্নাল ইয়ে থেকে আপনার অ্যাক্সেস করার কোনো স্কোপ নাই। তাহলে ফেডে আপনার ফেক রিকোয়েস্ট গিয়েছে, আর ওদিকে রিসিভিং এন্ডে আপনার রিজার্ভ ব্যাংক বা ফিলিপাইনের যে আপনার যে চক্রটা আছে, সেখানে ওখান থেকে বলতেই পারে যে ক্রাইম তো শুধু আমরা একা করি নাই, বাংলাদেশ ব্যাংকের যারা আছে তারাও তো, তাদের শাস্তি হওয়া উচিত। শাস্তি কিন্তু দুইটা জিনিস, একটা শাস্তি, তাহলে বাংলাদেশ ব্যাংকেরও শাস্তি হওয়া উচিত যদি কেউ জড়িত থাকে, রিজার্ভ ব্যাংকের শাস্তি তো হচ্ছেই। কিন্তু টাকার যে বিষয়টা, এই যে ডলারটা যে গেল, আপনার ডলারটা যে গিয়েছে সেটা ফ্যাক্ট। ফলে একটা হলো আপনার দায়টা, ওই যে কথা আসছে যে রিজার্ভ ব্যাংককে আমরা দায়ী দিব নাকি রিজার্ভ ব্যাংক আপনার দায়ী কেন, কারণ তার এজেন্ট করেছে এটা, সেজন্য আমরা তাকে দায়ী করছি এবং তাকে দায়ী নিতে হবে। কিন্তু অপকর্ম কিন্তু করেছে এজেন্ট। একেবারে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন, বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যারা যে এজেন্ট যারা আছে তাদের মাঝখানে আমরা জানি না কি হয়েছে, কারণ আমাদের যে প্রতিবেদনটা, সেই প্রতিবেদনটা এখনো স্পষ্ট না। তো সেখানে আমি মনে করি যে আমাদের একটা গাফলতি আছে, যেটা আমরা সাধারণত করি বাংলাদেশে, যে কোনো একটা বিষয়ে তদন্ত কমিটি হলে এটাকে ডিলে করি, তারপর একটা পর্যায়ে এর মধ্যে কি আছে না আছে আমরা জানতে দিই না, কোনো অ্যাকশন নেই না, সিরিয়াস হই না। তো সেক্ষেত্রে আমরা যখন আভ্যন্তরীণভাবে সেটা করি, সেটার ইম্প্যাক্টটা আভ্যন্তরীণভাবে থাকে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা টাইমলি না করাতে, সিরিয়াসলি না করাতে ওরা আমি জিনিসটাকে অন্যভাবে দেখি। আসলে যদি এখানে প্রকাশ পায়ও কিংবা প্রকাশ নাও পায়, ধরে নিলাম যে প্রকাশ পেল এবং সেখানে লেখা আছে যে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মচারী জড়িত ছিল, এর ফলে কি আপনি যে টাকাটা ডিল করেছেন সেটা কি নাই হয়ে গেল? লোক যদি জড়িত থাকে, আপনি যে এখানে জড়িত আছেন, এই গ্রাউন্ডে কি আপনি টাকাটা দিতে অস্বীকার করতে পারবেন? টাকা দিতে হবে। ওই লায়াবিলিটি অ্যাভয়েড করার সাথে
আমাদের এখানে রিপোর্টে কি আছে না আছে তার কোনো সম্পর্ক নেই। না, এবং আমি যে জিনিসটা আউটরেজাস লিখেছে বোথ আরসিবিসি এবং তার লয়ার, মানে কত বড় শর্ট হলে এই ধরনের একটা কথা বলতে পারে যে আমি দিব না, আমি দায়ী না, আমি অস্বীকার করছি, এবং কারণ হচ্ছে তুমি তোমার রিপোর্টটা প্রকাশ করছো না। মানে এটার সাথে আসলে দুইটার সাথে কোনো সম্পর্ক নেই। আমি সেটাই বলছি যে আপনার পানিশমেন্টের দিক থেকে আপনি বলতে পারেন, কিন্তু দায় অস্বীকার করতে পারবে না। ইট হ্যাপেন। আরেকটা জিনিস যেটা মনে হয় যে $15 মিলিয়ন দেওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে যেখানে এটা হয়েছে, সেখানে যখন এখন তারা অন্য সুর দিচ্ছে, আমি মনে করি না যে ওই রাষ্ট্রের শীর্ষে যিনি আছেন তিনি এটাতে কোনো সায় দেন নাই। যে প্র্যাকটিসটা এখন করতে যাচ্ছে তারা নেগোসিয়েশনে, আমার কাছে মনে হয় তাদের এই প্র্যাকটিসে তো আমরা এটা ইঙ্গিত পাচ্ছি যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে জড়িত হয়ে গেছে। আগে যখন শুনানি হচ্ছিল ফিলিপাইনে, তখন দেখা যাচ্ছিল যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চাচ্ছিল যে এটা শেষ করো। কিন্তু এখন দেখি যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যখন এরকম করলো, তার মানে এটা হয়তো একটা পাওনা পর একটা অনিশ্চয়তা, কমপ্লিটলি আপনার রিকভার করার অনিশ্চয়তা তো শুরু থেকে ছিল, এখনো আছে। কিন্তু আপনার ওই যে পারসেপশন যেটা, সেখানে কিন্তু প্রমাণ হয়ে গেল। $15 মিলিয়ন নিয়ে এসে তারা দিয়ে এটা প্রমাণ করলো বাংলাদেশের দিক থেকে আমাদের যে আপনার যে ইয়েটা ছিল, হ্যাঁ, আমাদের পারসেপশনের দিক থেকে যে নেতিবাচক ব্যাপারটা ছিল, সেখানে আমি মনে করি একটু কারেকশন হয়েছে আমাদের জন্য। জি, আমি খন্দকার ইব্রাহিম খলিল আপনার কাছে আবার আসবো যে আমাদের এখানে আমরা কিছু ইয়েতে দেখি যে আমাদের এই তদন্ত কমিটির রিপোর্ট একটা আমাদের কাছে আছে যেটা প্রকাশিত হয়নি। আমরা দেখি যে এটা নিয়ে সিআইডিও তদন্ত করছে, সিআইডি তদন্ত রিপোর্ট নিয়েও বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে। কিন্তু এখানে আপনি একজন ব্যাংকার, আপনি বাংলাদেশ ব্যাংকে কাজ করেছেন, এটা কি আপনার মনে হয় না যে বাংলাদেশ ব্যাংকের যেটা বলা হয় যে যারা জড়িত ছিল বা কথা হচ্ছে বা তদন্ত রিপোর্ট একটা আছে, সেই বিষয়টা আমাদের প্রকাশ হয়ে এবং দুর্বলতাগুলি কি কি এই বিষয়গুলো মানে সামনে আসা উচিত এবং আগামীতে এই দুর্বলতাগুলি যেন আর না হয়? কারণ এখন যে বাংলাদেশ ব্যাংকে তো এখনো কর্মকর্তারা কাজ করছেন, তারা তো তদন্ত কমিটির রিপোর্ট তো তাদের কাছেও নেই, তো তারা তো জানেন না যে হ্যাঁ কি তাদের যাদেরকে ওই দায়িত্ব থেকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে বা অন্য জায়গায় দেওয়া হয়েছে, তাদের সেই অফিসাররা কি করেছিলেন, কি কি দুর্বলতা হয়েছিল, সেই বিষয়টা তো সামনে নাই এখন। এটাই আমাদের যে অপসংস্কৃতি বলবো কিনা, কোনোদিন কোনো রিপোর্ট প্রকাশ করা হয় না বাংলায়, সাধারণত সিরিয়াস নেচারে কোনো রিপোর্ট প্রকাশ করা হয় না। তো এখানেও অবশ্য ফরাসদ্দিন সাহেবকে তো আমি আগেই বলেছি যে উনি তার প্রাথমিক রিপোর্ট থেকে 90% চেঞ্জ করে যে রিপোর্ট দিলেন, সেটা কি করেছেন আল্লাহ জানে, এবং সেটা যাই হোক না কেন, তো প্রকাশ না করাতে ধূম্রজাল সৃষ্টি হয়। এবং আরেকটি, এখানে আমাদের সাংবাদিকরা সবাই তো সমান না। একটি অর্থনৈতিক ধরনের বাংলা পত্রিকা দৈনিক, সে 3-4 কলাম নিয়ে বিশাল রিপোর্ট চেপেছে যে সিআইডির কাছ থেকে তারা শুনেছে। সিআইডি কিন্তু কিছু বলেনি, সিআইডি রিপোর্টও দেয়নি, কিন্তু ওনারা সিআইডির নামে যেটা করলেন, এই ধরনের সাংবাদিকতা ভালো কিনা আমি জানি না। তারা লিখেছেন যে এক্স গভর্নর এই ঘটনা ঘটার পরের থেকে সবকিছুর সঙ্গে জড়িত এবং দায়ী। এর আগের ব্যাপারে দায়ী কিনা সেটা এখন বিবেচনা চলছে। ওরা রেফার করছে কিন্তু সিআইডিতে। আমি নিশ্চিত সিআইডি এই ধরনের কথা বলে নাই, এটা ওই সাংবাদিকের ভাষ্য বলে আমার মনে হয়। আরেকটি কথা লিখেছে যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে অনেকে প্রত্যক্ষভাবে দায়ী। একটা হলো নেগলিজেন্স, আর একটা হলো দায়ী হলো অন্য জিনিস, তো মানে জড়িত নেগলিজেন্স অথবা মানে আইটি বিষয়টা না জানা, এইটার বেশি সন্দেহ করা হচ্ছে। তো এইটা যেটা আমি ভাবছিলাম যে এটা কেন হচ্ছে, একটি কাগজে বেশি। তখন বাংলাদেশ ব্যাংকের একজন উপরের লেভেলের কর্মকর্তা বললেন যে ওই পত্রিকা যে গোষ্ঠীর, সেই গোষ্ঠীকে বাংলাদেশ ব্যাংক অন্যায় কাজ করার জন্য ফাইন করেছিল নাকি একটা করেছিল, সেটারই শোধ নিচ্ছে এখন বাংলাদেশ ব্যাংকের উপরে। তো এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে তো খুবই দুঃখের ব্যাপার। আর এগুলি এর দ্বারা আমি মনে করি না যে ফিলিপিন্সের ব্যাপারটা প্রভাবিত হবে, কিন্তু আলোচনার ঝড় তো উঠতেই পারে। এর একটি সমাধান এখন যে রিপোর্ট প্রকাশ করে ফেলা, সিআইডিও তাড়াতাড়ি করে রিপোর্ট দেখ, এবং তার চাইতে বেশি আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর তিনি ইন্টারনাল একটা তদন্ত করেই ফেলতে পারেন, সেটাও প্রকাশ হোক। কারণ জিনিসগুলো প্রকাশ হয়ে গেলে কিন্তু এই ধোঁয়াশাগুলো কেটে যাবে, এই সন্দেহ যেগুলো করা হচ্ছে এগুলো অনেকটা মিনিমাইজ হবে। কাজে আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা দরকার। আর মন্ত্রী মহোদয়কে বলবো যে যাতে নাকি কনফিউশন ক্রিয়েট হয় সেটা তো না করাই ভালো।
তিনি ডেট দিলেন প্রকাশ করবেন, ডেট দরকার ছিল না, উনি যে কোনো সময় প্রকাশ করতে পারেন। ডেট দিয়ে ওদিন যদি বলেন যে আমি প্রকাশ করব না, এটা জনগণ সন্দেহ করবেই। একবার না, দুবার করেছেন এটা। সেই জন্য এটা এই ধরনের রেসপন্সিবল মহল থেকে আমরা অনুরোধ করব যে যাতে নাকি ধোঁয়াশার সৃষ্টি হয় ওই কাজগুলো না করে এটা প্রকাশ করে। আরেকটা পতাকান হয়েছে, আমাদের সংসদীয় কমিটি বলেছেন যে এটা তাদের একটা অধিকার, তারা এটাকে পেতেই পারেন, এবং অর্থমন্ত্রীকে বলেছেন যে এটা তাদের কাছে সাবমিট করার জন্য। আমরা এই সুযোগে অন্তত সংসদীয় কমিটিতে দিলে তারা জিনিসটা দেখে এটাকে হয়তো ওর থেকে বোঝা যাবে যে কিছু একটা হবে, অন্তত আমাদের প্রতিনিধিদের হাতে যাবে, একজনের হাতে থাকবে না। জি, আরেকটা জিনিস আমি ব্যারিস্টার তানজিব আপনার কাছে আসি, যে তদন্ত কমিটির রিপোর্ট, বাংলাদেশের ব্যাংকের যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের এখানে যদি দুর্বলতা বলেন, অজ্ঞতা বলেন, বা কম জানা বলেন, সেটাই যদি বলেন, যেটাই হোক না কেন জড়িত থাকা বলেন, সেটার ব্যাপারে তো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জি, এই বিষয়টা তো হচ্ছে না, এটা হচ্ছে। আমি ইব্রাহিম খালেদ সাহেবের সাথে একটু জিনিস মানে সাপ্লিমেন্ট করতে চাই। উনি যেটা বলছিলেন তদন্ত রিপোর্টের বিষয়ে, প্রাথমিক তদন্ত এবং ফাইনাল তদন্তের সাথে যে আপনার মতের মিল থাকাটা দরকার। হ্যাঁ, আমি যেই পার্সপেক্টিভ থেকে টোটাল ইনভেস্টিগেশনের ইয়েটা দেখি, সেটা হচ্ছে যে একটা ইনভেস্টিগেশনের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে সত্য উদ্ঘাটন। এখন আপনার যদি প্রাথমিক তদন্তে মনে হয় যে অমুক দোষী, কিন্তু আপনি যখন খুব গভীরভাবে তদন্তটা ডেপথে গিয়ে তদন্ত যদি করেন, তাহলে যদি দেখেন আসলে না, আমি যদি প্রথমে তাকে মনে করেছিলাম, আমরা এটা বলি প্রাইমা ফেসি কেস, প্রাইমা ফেসি কেসে যদিও তাকে দোষী মনে করেছিলাম, কিন্তু আসলে গোয়িং ডিপ ডাউন আমরা দেখতে পাচ্ছি তার আসলে দোষ ছিল না। তার এখন আমি প্রথমে বলে ফেলেছিলাম সে দোষী, কিন্তু এখন পরে পাওয়া গেল সে দোষী না। কিন্তু আমি যেহেতু আগে বলে ফেলেছিলাম, ডেভিয়েট করলে পরে আমার রিপোর্টের ক্রেডিবিলিটি কমে যেতে পারে, সেই জন্য আমি আমার ফাইন্ডিং এর এগেনস্টে কি আবার যাব, জাস্ট টু বি কনসিস্টেন্ট অন দ্য ফেস অফ ইট, নট নেসেসারিলি। যে জিনিসটা, যেহেতু আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সত্য উদ্ঘাটন, তাহলে তদন্ত শেষে যে বিষয়টা আসলে উদ্ঘাটিত হয় সেটাই ফাইনাল রিপোর্টে প্রকাশ পাওয়া উচিত, আগে যদি সে উল্টা কথাও বলে থাকে। যদিও কারণ আমরা আমাদের উদ্দেশ্যটা হওয়া উচিত, এটা বলতে হবে যে আমার প্রাথমিক রিপোর্টে আমি যেটা বলেছিলাম সেটা ঠিক না। এক্স্যাক্টলি 90% চেঞ্জ না বলে আমার বলা উচিত যে আমার প্রাথমিক রিপোর্ট একেবারেই ভুল ছিল, আমি দেখছি যে আমি অন্য জিনিস আবিষ্কার করেছি। এক্স্যাক্টলি, ওনার ওই ব্যাপারটা এরকম বলা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কত পার্সেন্ট মিল থাকবে না থাকবে সেটা আসলে রিলেভেন্ট হওয়া উচিত না। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আমার আসলে সত্যটা উদ্ঘাটিত হয়েছে কি হয়নি। মানে পার্সেন্টেজ মিলাইতে গিয়ে আপনি বাইরে থেকে বলতে পারেন না আসলে কনক্লুশনটা কি আছে। পার্সেন্টেজে যখন আপনি বলবেন তখনই তো আমি আপনার মানে তদন্তের দক্ষতা নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি না। আমি ওইটাই বলছি যে আমার তো প্রাথমিক তদন্তটা আমি আসলে তদন্তই না। প্রাথমিক হচ্ছে যে প্রাইমা ফেসি কেস বানাচ্ছে, আমরা ঘটনা শুনে বর্ণনা শুনে অন দি ফেস অফ ইট। সুরত হাল রিপোর্ট আমরা করি না যে একজন লোক মারা গেল, তাহলে দেখতে পাচ্ছি যে তার শরীরের কোথাও দাগ নাই, কিন্তু দেখো তার ইনজেকশন দিয়ে পয়জনাস ইয়া করে আপনার তাকে মারা হয়েছে। কারণ আমি যদি বাইরে দেখে যদি আমি আপনার মনে করি যে না ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে, আমি তাহলে প্রাথমিকভাবে তদন্ত রিপোর্ট দিলাম যে ওনার গায়ে কোনো আঘাতের চিহ্ন নাই। যখন আমি অটোপসি করলাম তখন পেলাম যে তার আপনার শরীরের মধ্যে বিষক্রিয়া আছে। তখন আমি প্রথম রিপোর্ট আর দ্বিতীয় রিপোর্ট আমার ভুল হতেই পারে, কারণ আমি তখনও পর্যন্ত ডিগিংটা করি নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাবলিক কনফিডেন্সে অবশ্যই সাধারণ মানুষ এত টেকনিক্যাল বিষয়ে বুঝেন না। তো উনি হয়তো চিন্তা করতেছে আমি মানে আমার কথা হচ্ছে, আমি যেটা বলছি যে আমি ফাইনাল রিপোর্ট যে 90% আমার চেঞ্জ হয়ে গেল, সেই বিষয়টিও কি প্রকাশিত হওয়া উচিত না? ডেফিনেটলি। আমরা তাহলে দ্বিতীয় আসপেক্টে আসি। উনি যখন বলছেন যে আমার ফাইনাল রিপোর্টে গিয়ে আমার 90% চেঞ্জ হয়ে গেছে, আমরা যেটা প্রত্যাশা করব সেটা হচ্ছে যে কি কারণে কোন প্রেক্ষিতে এই 90% চেঞ্জটা হলো সেটা ওই রিপোর্টে ব্যাখ্যা থাকবে, ডেফিনেটলি থাকতে হবে। যদি না থাকে, হ্যাঁ, যদি না থাকে তাহলে আমরা বলতে পারবো যে ওই রিপোর্টটা ফল্টি, কারণ উনি আগে আমরা এইভাবে কথাই বলতে থাকবো। এক্স্যাক্টলি। এখন সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনার রিপোর্টটা প্রকাশিত হওয়া উচিত কি উচিত না। এখানে দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে যদি আপনি মনে করেন যে সাধারণ ক্ষেত্রে কোনো ঘটনার যখন তদন্ত করা হয় তখন সাধারণ জনগণের প্রত্যাশা থাকে, কিংবা আমি মনে করি লেজিটিমেট এক্সপেকটেশন আছে, সেটা হচ্ছে যে বৈধ একটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে আপনি রিপোর্টটা অবশ্যই প্রকাশ করবেন।
কিন্তু আমাদের এই পার্টিকুলার সিচুয়েশনে ওই রিপোর্ট প্রকাশের একটা আপনার এক্সট্রা টেরিটোরিয়াল রেমিফিকেশন আছে। সেটা হচ্ছে যে আমি যদি এইরকম এখানে একটা রিপোর্ট প্রকাশ করি, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে যে তদন্তগুলো হচ্ছে ওইটাতে গিয়ে এটার কি ইম্প্যাক্টটা হতে পারে। যদি এরকম হয় যে ওইটাতে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট হবে, তখন আমি মনে করি রিপোর্টটা ওই ইনভেস্টিগেশনের জন্য অপেক্ষা করে তারপরে প্রকাশ করা উচিত। এখন আমি আসলে যেহেতু নিজে জড়িত না, তাহলে আমার পক্ষে বলা মুশকিল এখানে বসে যে আসলে ওনার এখনই এটা প্রকাশ করা উচিত নাকি এখনই প্রকাশ করা উচিত না। কিন্তু যেহেতু স্ট্র্যাটেজিক্যালি উনি যদি বলে ফেলেন যে আমার এখানে এই ফাইন্ডিং আছে, ওখানে গিয়ে ইম্প্যাক্ট হতে পারে, সেজন্য আমি প্রকাশ করছি না, তাহলেও আর একটা মানে ইয়ে হতে পারে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এটুকু তো আস্থা আমাদের আছে সরকারের উপর, যে ওরা যে কাজটা এই পার্টিকুলার ক্ষেত্রে তাদের এফোর্টটা থাকবে আসলে সর্বোচ্চ টাকাটা উদ্ধার করা। তো এখন ওরা যদি মনে করে যে টাকাটা উদ্ধার করতে হলে এই রিপোর্টটা এই মুহূর্তে প্রকাশ করা উচিত না, আমি আমার জাজমেন্টটা তাদের উপরে আসলে মানে সারেন্ডার করব। কারণ তারা যেহেতু জড়িত, তাদের উপরে যেহেতু আমাদের এই আস্থাটুকু আছে, তারা যাই করবে দেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষার জন্য করবে। আমি মনে করি এই ইন্টেলিজেন্সটা ওদেরকে দেওয়া উচিত। এখন যে পরের অ্যাসপেক্টে যেটা আছে সেটা হচ্ছে যে ওরা আদৌ এই এক্সারসাইজটা করছে কিনা, যে ওই কনসিডারেশন থেকে ওরা কি রিপোর্টটা উইথহেল্ড করে রাখছে, নাকি মনে করছে যে আসলে সবসময় যেরকম করে যে কাউকে সেভ করার জন্য ওই রিপোর্টটা উইথহেল্ড করছে। সেটা একটা মানে আরেকটা বিষয়। তারিখ দিয়ে প্রকাশ না করাটা, এটা কিছুতেই আমি সমর্থন করতে পারছি না, ওনার সঙ্গে একমত নই। কারণ অর্থমন্ত্রীর তারিখ দিয়ে দুদিন আগে বলছেন না, উনি ওনাকে ধরেন তারিখ দেওয়ার পরে ওনাকে অ্যাডভাইস করা হলো, ওনাকে অ্যাডভাইস করা হলো আপনার এই মুহূর্তে রকমের পদে 2 দিন আগে ওরকম চিন্তা করার কোনো অবকাশ নাই। এটা আমার মত না। আমি বলছি 23 তারিখে সেটা একটা ল্যাপস হতে পারে, কিন্তু আপনি কি ওই ল্যাপস, সেটা একটা ল্যাপস, সেই জন্য কি উনি কি প্রকাশ করে দিবেন ক্ষতি করে? এটা মনে রাখতে হবে যে অন্য পার্টি যখন জানে যেখানে তদন্ত হচ্ছে, তারপরে তখন আমি যদি এটা উইথহেল্ড করি, তাহলে অন্য পার্টি যদি মনে করে যে তদন্তের এই রিপোর্টের উপর আমারটা ডিপেন্ড করবে, তাহলে সে পুশ করবে যে কই তোমাদের রিপোর্ট কোথায়, আপনাদের রিপোর্ট কোথায়। সে করতে পারে, তার তদন্তের জন্য আমার তদন্ত রিপোর্টটা নট ম্যান্ডেটরি। জিনিসটা হচ্ছে যে বিষয়টা আইনের ব্যাপার না, এটা কমন সেন্সের ব্যাপার। আমি তারিখ, অর্থমন্ত্রী যে বিগ ম্যান, উনি 23 তারিখে 22 তারিখে বলেছেন কালকে প্রকাশ করব, একদিনের মধ্যে এমন কিছু ঘটতেই পারে না। এই জন্যই ঝামেলা। উনি প্রকাশ করার জন্য চাপ দিচ্ছি না, উনি প্রকাশ করে না, ভালো করেছেন, কিন্তু ওরা কি দরকার ছিল বলে আমি 23 তারিখে করবো না। আমি সেটাই বলছি, আমি ওইটা উনি হয়তো ভুল করছেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওইটাকে এখন মানে সত্য প্রমাণ করার জন্য টোটাল জিনিসটাকে আপনার প্রেজুডিস করে প্রকাশ করাটা হয়তো আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হতো, কিংবা আমি জানি না। মানে উনি যদি এরকম অ্যাডভাইস পেয়ে থাকেন, কারণ আমাদের এখানে একজন কিউসি কে এঙ্গেজ করা হয়েছে বিষয়টাকে আইনগত পরামর্শ দেওয়ার জন্য, আমাদের আজমাল হোসেন কিউসি সাহেবকে এঙ্গেজ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তো এখন আমার যে জিনিসটা মানে অর্থমন্ত্রী যদি বলে থাকেন আমি অমুক তারিখে প্রকাশ করব, এখন উনি হয়তো আইনগত বিষয়টা আপনার বিবেচনা না করে একটা ডেট, আমরা গুড ইন্টেনশন থেকে এই ডেটটা উনি দিয়েছেন, তখন লয়ার গিয়ে বলতে পারে যে আপনি প্রকাশ করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। তখন আপনার কাছে একটা চয়েস আছে যে অর্থমন্ত্রীকে সত্য প্রমাণ করার জন্য ওই দিন আপনি প্রকাশ করে দিলে আমার কথার মূল্য আছে, অতএব আমি প্রকাশ করবো, আমার পরে ক্ষতি যা হওয়ার হোক, আই ডোন্ট কেয়ার। এটা হওয়া অ্যাপ্রোচ হওয়া উচিত না। ঠিক আছে, আমি বলেছিলাম বাবা আমি তখন অ্যাডভাইসটা ঠিক মতো নিতে পারি নাই, আমরা এই মুহূর্তে এটা প্রকাশ করছি না, কারণ আমি মনে করি প্রকাশ না করাটাই আমাদের টাকা পাওয়াটাকে সহযোগিতা করবে। ডক্টর হেলাল, আপনি কি বলবেন এই বিষয়ে? যে এই এখন তো জিনিসটা হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের এখানকার ইন্টারনাল বিষয়গুলোকে রিজার্ভ ব্যাংক একটা ছুতো হিসাবে ব্যবহার করার অপচেষ্টা করছে, আমরা অপচেষ্টাই বলবো, অপচেষ্টা করছে। প্রথমত আপনার ফিলিপাইনের প্রেসিডেন্ট তো কিছু সিগন্যাল দিয়েছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে, উনি কিরকম চিন্তা করেন, ওনার পলিসি কি, উনি কি করতে চাচ্ছেন। তো সেই জায়গাটা আপনার ফিলিপাইনের প্রেসিডেন্ট কিন্তু দিয়েছেন, উনি খুব কট্টর, কিছু কিছু ব্যাপারে কট্টর, ওনার মুখের কোনো লাগাম নেই। না, আমি কিন্তু উনি যে বিষয়টাতে কট্টর সেটা হইতেছে মানে সালিশ মানে তালগাছ আমার হলে আমি ঠিক আছে সে জায়গায় বলছি যে ফিলিপাইনের তদন্ত হয়েছে, আমাদের তদন্ত না। ফিলিপাইনের শাস্তি হয়েছে, ফিলিপাইন থেকে আংশিক ডলার ফেরত এসছে, তার মানে এটা এস্টাবলিশ যে এটা অপকর্মটা তারা করেছে। ঠিক আছে, সেটা হওয়ার পরে এখন যে প্রেসিডেন্ট এসছে উনি যদি ইউটার্ন নিচ্ছেন, কারণ এইরকম আমরা তো করি না, এটা ফিলিপাইন করার পরে তার নিজের দেশে আমাদের লোকজনদের সাথে দেখাই করলেন না, দেখা করলে ওনার একটা দায় চলে আসে। তার মানে কি, তার মানে উনি ইউটার্ন নিতে পারেন, কিন্তু ওনার ইউটার্ন নেওয়াতে এটা আর মিথ্যা প্রমাণিত হয়ে যাবে না।
তাহলে আমাদের পারসেপশনে যে ব্যাপারটা ছিল সেখানে আমরা রিগেন করেছি। আর আমি যেটা বলি যে এটা একটা মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড একটা নেতিবাচক মানে ধারণা তৈরির ব্যাপার ছিল, তো সেটা তো আমরা মোটামুটি ভাবে আর যদি ঘটনা না ঘটে আর এটা যেভাবে ডিল করছি। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা যেটা আমাদের আভ্যন্তরীণ ইকোনমির জন্য যেটা ইম্পর্টেন্ট, ব্যাংকিং সেক্টর যেটা, তো এটাতে কিন্তু আপনার এই রিজার্ভের সাথে কিন্তু আপনার এন্টায়ার ব্যাংকিং সেক্টরের যে মোবিলিটি বা ব্যাংকিং যে ফিনান্সিয়াল ট্রান্সমিশন সেটা কিন্তু এফেক্টেড না। এবং অনেকে হয়তো মনে করে যে এটা ঘটেছে মানে এটা হয়তো মানে বিশৃঙ্খল অবস্থায় কোনো একটা সিগন্যাল কিনা, না। এটা আপনি আমরা জানি না, এখন তদন্ত আসতে বুঝতে পারবে টেকনিক্যাল ফেলিওর নাকি কেউ জড়িত ছিল, হ্যাঁ, এবং জড়িত থাকলে যদি শাস্তি দেওয়া হয়। কিন্তু এটা তো বারবারই ঘটছে না, এবং বাংলাদেশ ব্যাংক ভিকটিম না এরকম, হ্যাঁ, ইন্টারনেট হেস্টের ফার্স্ট ভিকটিম। ইভেন আমেরিকার অনেক ব্যাংক এরকম ভিকটিম হয়েছে, ইউরোপের অনেক ব্যাংক এরকম ভিকটিম হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক কমই হয়েছে, কিন্তু অন্যান্য প্রাইভেট ব্যাংক তো হয়েছে আপনার। মানে এখন ব্যাংক, এটা যে সেন্ট্রাল ব্যাংক ইজ জাস্ট ইনসিডেন্টাল। এটা তো যে আপনি সিস্টেমটাকে একটা সিকিউর সিস্টেম আপনি পরিচালনা করছেন, সেখানে পেনিট্রেশনটা সম্ভব হচ্ছে কিনা, মানে সেন্ট্রাল ব্যাংক এর এই দুর্বলতা আছে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু এরকম আপনার সব ধরনের প্রিভেন্টিভ প্রোটেকশন নেওয়ার পরেও কিন্তু আপনার ঘটনাটা ঘটছে, মানে এবং আমাদের এটা হওয়ার পরেও কিন্তু ঘটেছে, আরো কয়েকটা ঘটনা ঘটেছে। জি, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে আমি বললাম যে ওইটা তো আমরা মানে মোটামুটি একটা জায়গায় মনে করি যে বাংলাদেশ ব্যাংক সিরিয়াস, মানে টেকনোলজির দিক থেকে আইটির দিক থেকে যে গ্যাপগুলো আছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ঘটনা ঘটার পরে আপনার প্রাইভেট সেক্টরে যে ব্যাংকগুলো আছে সেখানেও আপনার আইটির কোনো গ্যাপ আছে কিনা, এবং সেখানেও আইটি সেক্টরের ক্ষেত্রে আপনার মনিটরিং সুপারভিশনের জোর দেওয়া হচ্ছে। তো আমি মনে করি যে এই প্রবলেমটা এখন বিগ প্রবলেম বাংলাদেশের জন্য না, বরং যেটা প্রবলেম সেটা হলো আপনার ব্যাংকিং সেক্টর, যেটা ওভারঅল ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট যে ইয়েটা আছে সেখানে আপনার যে আপনার আবার হালে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, যেটা কিনা আমরা একটা রিফ্লেকশন নিই নন পারফর্মিং লোন বা ক্লাসিফাইড দিয়ে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। এবং ব্যাংক আপনার মনে হয় যে ব্যাংক থেকে আপনার আমানতকারীর টাকা বের হয়ে যাওয়া, এবং ব্যাংক আপনার যে লোনগুলো ক্রিয়েট করছে সেগুলো আপনি সাম্প্রতিক যে ঘটনাগুলি আপনি সেগুলি বলছেন যে বেশ কয়েকটি ব্যাংকের টাকা মানে লোপাট হওয়া এই বিষয়গুলি আপনি যদি পার্শ্ববর্তী দেশে দেখেন, আপনি দেখবেন যে আপনার এই ক্লাসিফাইড লোন আমরা ইন্ডিয়াতে কত আপনার 6% টোটাল ব্যাংক লোনের, বাংলাদেশে কিন্তু সেটা 10%-এর উপরে। ঠিক আছে, আপনি যদি শ্রীলঙ্কা দেখেন সেটা 3-4-এর মধ্যে পার্সেন্টেজে। তো সেখানে আমাদের এটা অ্যালার্মিং যে আমাদের এত হাই কেন। কারণ ইন্ডিয়ার আমাদের যদি আপনি কাঠামো দেখেন, ইউএস এর হয়তো আপনার 1.5%, তার সাথে আমরা কম্পেয়ার করছি না, কারণ এটা ডিফারেন্ট ইকোনমি, তাদের যে আপনার কাঠামো কৃষ্টি কালচার আইন সেটা অন্য ধরনের। কিন্তু আমি আমাদের কম্পারেবল যে কান্ট্রিগুলো আছে সেই কম্পারেবল কান্ট্রির মধ্যে পাকিস্তান আমাদের থেকে বেশি আছে, 11-11.5% আপনার আছে এটা। তো সেখানে আমি মনে করি যে এই জায়গাটাই আমাদের এখন জোর দেওয়া দরকার, কারণ এটা আমাদের পুশ করা উচিত। কারণ যেহেতু অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে, আংশিক দিয়েছে, এখন আমরা বহির্বিশ্বে যদি চাপ ক্রিয়েট করি তাহলে আপনার ফিলিপাইন চাইলেও শেয়ার করতে পারবে না, কারণ তদন্ত তাদের, সেই তদন্তে আমরা এগুলো যা এস্টাবলিশ করতে পেরেছি। এখানে তো উনি আরেকটি বিষয় উল্লেখ করলেন, এটার বিষয়ের পাশাপাশি আমাদের ব্যাংকিং সেক্টরের কথা উল্লেখ, সেটা অবশ্য অনেক বড় আলোচনার বিষয়, যে আমরা হয়তো এখানে এই আলোচনায় করতেও পারবো না, তারপরে আপনি একজন ব্যাংকার হিসেবে কিছুটা টাচ করতে পারেন। এটা একেবারেই ভিন্ন ব্যাপার, এটার সঙ্গে এই বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি কোনো সম্পর্ক নাই, তবুও এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে 10% বলেন, আসলে তার চেয়ে অনেক বেশি। না, আমি বলছি যে টাকাটা অবলোপন হয়ে গেছে প্রায় 40 লক্ষ কোটি টাকা, নাকি না 40,000 লক্ষ, 40,000 কোটি টাকা না আরো বেশি বোধ হয়, 8 লক্ষ কোটি টাকা হলো আপনার টোটাল অবলোপন, যেটা না ওটা তার থেকে অংশ হবে না। আমারটা বলতে দেন, আপনি বলেন। সেই টাকাটা বর্তমান ক্লাসিফাইড লোনের প্রায় সমান, এবং সেইটাকে ধরা হয়নি এর মধ্যে, যেহেতু অবলোপন খাতার বাইরে চলে গেছে। ওটা যদি ধরেন তাহলে এটা প্রায় 20%, 18%-এর মতন দাঁড়াবে। তো সেই জন্য ওটা তো আসলে ক্লাসিফাইড থেকেই অবলোপন হয়েছে, অবলোপন জাস্ট খাতা পরিষ্কার করার জন্য, কিন্তু টাকাটার দাবি এখনো আছে। তো কাজে 18-20% মানে কোয়াইট হাই। আমি এটুকুনি অ্যাড করলাম যে ব্যাপারটা 10ও খুব হাই, কিন্তু 10ও না, এটা অনেক বেশি। এবং এই অবলোপন করে করে আমরা কিন্তু জিনিসটাকে নামিয়ে আনছি যাতে লোক চোখে ধরা না পড়ে। আরেকটি কথা অ্যাড করবো এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই টাকাটা যে খারাপ হচ্ছে তার মূল কারণ হলো দুর্নীতি। এটা একটা হয়তো বলা যেতে পারে অদক্ষতা কি না, কিছুটা অদক্ষতা, যে তবে বড় বড় 100-200 কোটি টাকার লোন অদক্ষতার জন্য না, এটা সম্পূর্ণ দুর্নীতির জন্য হয়েছে। এই দুর্নীতিটাকে কিন্তু সর্বস্তর থেকে সাহায্য করা হচ্ছে। যেমন যদি বলি, যেটা অন রেকর্ড, আমি ওনাকে বলেছি সেবার, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি যিনি এখন পলাতক,
তাকে বাংলাদেশ ব্যাংক বলেছে একটি না, দুটি, আমরা জানি দুজন দুটি পলাতক। রাষ্ট্রের হ্যাঁ, দুজন এমপি দুজন। সম্প্রতি তার পরিবর্তন মধ্যে হয়েছে, একজন। দুই সাবেকই পলাতক। না ওইটাই, তার মধ্যে একজনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে একে যেন আর নিয়োগ না দেওয়া হয়, কারণ এর বিরুদ্ধে অনেক কেস। এবং তখন যিনি ব্যাংকিং সচিব, এত বড় পদের লোক, তিনি প্রথম আলোকে সাক্ষাৎকারে বলেছেন যে এই ব্যাংকের মালিক সরকার, সরকার যাকে খুশি নিয়োগ করবে, বাংলাদেশ ব্যাংকের প্রতি প্রশ্ন আসে কেন? কিন্তু ব্যাংকিং কোম্পানি অ্যাক্টে পরিষ্কার লেখা আছে বাংলাদেশ ব্যাংকের আপত্তি ছাড়া কোনো এমডি নিয়োগ যাবে না। অর্থাৎ একজন সচিব, সরকারের কর্মকর্তা, উনি কি করে সংসদে পাশ করা আইনের বিপক্ষে কথা বলে? শুধু কথা বলে না, চিঠিও লিখে দিয়েছেন যে এর পুনর্নিয়োগে কোনো রকমের ইয়ে লাগবে না, অনাপত্তি লাগবে না। এবং তারপর চাকরিও করেছেন এবং পয়সা লুটও করেছেন, এখন দুটো চলেছে। আপনি কাকে দায়ী করবেন? যদি অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ জায়গায় সেখান থেকে প্যাট্রোনাইজ করা হয় দুর্নীতিকে, মানে দুর্নীতিবাজ লোককে, তাহলে তো আপনি কখনোই ব্যাংকিং সেক্টরকে রাশ টানতে পারবেন না। জি, আমরা মানে আলোচনার মানে আমাদের বিষয়ের বাইরে গিয়ে ব্যাংকিং সেক্টর নিয়ে আমরা একটু আলোচনা করলাম অন্য আমি আরো ব্যাড পিকচার বলি। জি। উনি বলছেন যে 10%, হ্যাঁ সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ অডিট রিপোর্ট। যেটা দেওয়া আছে। আর ইব্রাহিম খালেদ সাহেব বললেন যে অবলম্বনটা যদি আমি হিসাবে ধরি তাহলে এটা আরো 12% হবে। এই যে 10% এটা দেওয়া হয়, এটা কিন্তু আসলে প্রকৃত চিত্র না। প্রকৃত চিত্র আরো খারাপ। কারণ হচ্ছে ওই লাস্টের দিকে, লাস্ট কোয়ার্টারে, ফোর্থ কোয়ার্টারে এসে সবাই সবগুলা ব্যাংক তাদের ক্লায়েন্টদেরকে তাগাদা দিতে থাকে, কিছু টাকা তাড়াতাড়ি দেন, আপনারটা একটু রিশিডিউলিং করে দিই, কিংবা যাতে করে আমি অ্যাভয়েড করতে পারি আপনি যে ডিফল্টটা সেটা আমি যাতে অ্যাভয়েড করতে পারি। তার মানে হচ্ছে যে সে তখন একটা ফেস ওয়াশের মতো করে ব্যালেন্স শিটটাকে খুব সুন্দরভাবে দেখানোর জন্য, কারণ আপনার প্রভিশনের একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যদি একটা লোন যদি আপনার ব্যাড লোন হয়ে যায়, তাহলে ওই বছর আপনি যে টোটাল পিএনএল এ যে আপনি প্রফিট দেখাবেন, সেটা কিন্তু ওই ব্যাড লোনটা প্রভিশন না করে আপনি প্রফিট ডিস্ট্রিবিউট করতে পারবেন না। তো ব্যাংকগুলা তাদের প্রফিট বাড়াইয়ে দেখানোর জন্যই অনেক কুঋণকে সুঋণ হিসেবে দেখায়, যাতে করে তাকে প্রভিশনটা করতে না হয়। ওইটা যদি আপনি হিসাব করেন তাহলে ওনার 10%, ওনার 10%। আর আমি যেটা বলতেছি সেটা কোনোভাবে 10%-এর কম না। জি, আমাদের এই টোটাল বিষয়টি একটা আরেকটা বিশাল আলোচনার বিষয়। মানে আমরা বেসিক ব্যাংকের কথা জানি, প্রভিশনিং অ্যাভয়েড করার জন্য ওখানে আপনার মানে পুকুর চুরির চেয়েও অনেক বেশি হয়। জি, ব্যাংকাররা ওটাকে উইন্ডো ড্রেসিং। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা এই বিষয়টাতেই থাকতে চাই, রিজার্ভের বিষয়টিতে। যে তানজিম, আপনার কাছে আমরা মানে আশা দিয়ে আপনি যদি বলেন যে এটা কি আশা দিয়ে কি শেষ করা যায় আমাদের আলোচনা? অ্যাবসলিউটলি। আমি যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন এখন আমার সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় সেটা হচ্ছে যে ফিলিপাইন এজ এ রাষ্ট্র একদম এক ধরনের ইউ টার্ন নিয়েছে। মানে এখন তখনই আমরা বলি যে কতটুকু আশা করতে পারি, যার কাছে আমার টাকাটা। একটা সভরেন রাষ্ট্র যখন এরকম মানে একজন কি বলবো আপনার এটাকে কি বলবো থাগের পক্ষে অবস্থান নেয়, সে ওই ধরনের সিচুয়েশনে আসলে মানে আশার আলো দেখাটা খুব কঠিন। কিন্তু আমাদের জন্য যেটা সৌভাগ্যের বিষয় সেটা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমে কোনো ব্যাংক আসলে একা ব্যবসা করতে পারে না। তো প্রত্যেকটা ব্যাংকের একটা বিভিন্ন দেশে নষ্ট অ্যাকাউন্ট থাকে। তো এই আরসিবিসিরও এরকম নষ্ট অ্যাকাউন্ট আপনার অ্যাটলিস্ট নিউ ইয়র্কে একটা আছে। তো ওকে যদি ব্যবসা করে খেতে হয় তাহলে এই যে টাকাটা সে মেরে দিয়ে ওই ব্যবসা পরিচালনা করবে, আসলে মানে আমরা বলি যে মানে প্রেজুডিশিয়াল ইফেক্ট এইটা যেটা হবে ওই টাকাটা মেরে দিয়ে এটা আরো অনেক বেশি হবে তার জন্য। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে আশার বিষয়, সেটা হচ্ছে যে যদি আমরা ইভেন নিউ ইয়র্কেও যদি মামলা করে ওর লায়াবিলিটি এস্টাবলিশ করতে পারি, তাহলে নিউ ইয়র্কে তার যে অ্যাসেট আছে সেগুলো অ্যাটাচ করা যাবে। প্রথমে আমি যেটা বলছিলাম যে নিউ ইয়র্কে আরসিবিসির কোনো অ্যাসেট নাও থাকতে পারে না, প্রত্যেকটা ব্যাংকের একটা কোনো না কোনো অ্যাসেট ওখানে আছে এবং ওটার সাইজটাও ছোট হয় না। তো ওইটা যদি আমরা অ্যাটাচ করতে পারি তাহলে টাকাটা আমরা ওখান থেকে আদায় করতে পারবো। জি, আপনি ওটার সাথে একমত। তার সঙ্গে যোগ করব যে এন্টি মানি লন্ডারিং অ্যাক্টকে কার্যকর করার জন্য একটা এপিজি গ্রুপ একটা আছে, যারা নাকি ইন্টারন্যাশনাল বডি একটা, আমরাও তার মেম্বার, ফিলিপিন্সও তার মেম্বার। তো তাদের দিয়ে, তারা তো নিউট্রাল, তাদের দিয়ে ফিলিপিন্স গভর্নমেন্টের উপরে চাপ সৃষ্টি করা সম্ভব। এটি একটি, আর প্লাস আইন ব্যাপারে উনি যেটা বললেন, এই দুটো মিলে। তবে টাকা ফেরত পাওয়ার ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত, টাকা না সময় নেবে, সময় লাগবে, হয়তো সময় নেবে। ডক্টর হেলাল, শেষ মিনিটটা আপনাকে দিতে চাই। এখন শুধু রিজার্ভ ব্যাংক না, এখন কিন্তু ফিলিপাইন স্টেট, ফিলিপাইন গভর্নমেন্ট
যেহেতু তদন্ত হয়েছে, আংশিক পেয়েছে, আর এটা তারা তাই প্রমাণ করেছে। এখন এবং ফিলিপাইনকে একজন- রিজার্ভ ব্যাংক না, যে একজন সাবেক ব্যাংকার এবং আইনজীবী দুজনের কাছ থেকে ফিলিপাইনের অ্যাসেট তো থাকবে। বুঝলাম যে আমরা আশা করতে পারি। জি, আমরা এই আশাতেই রইলাম, মানে দেরিতে হলেও আমরা এটা পাবো ইনশাল্লাহ, এটাতে এই আশাতে রইলাম। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।